সাম্প্রতিককালে একটি শব্দ খুব ব্যাপকভাবে উচ্চারিত হয়, সেটি হচ্ছে দূষণ। বায়ু দূষণ, কার্বন নিঃসরণের কারণে পৃথিবীর আবহাওয়া দূষণ। এই দূষণের তালিকায় সাম্প্রতিককালে যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে শব্দ দূষণ। শব্দ যখন ভয়াবহ রূপ ধারণ করে, আনওয়ান্টেড, অনাকাঙ্ক্ষিত হয়, তখন তা হয়ে যায় দূষণ। এবং গত কয়েক বছর ধরে সমস্ত পৃথিবীতেই শব্দ দূষণ নিয়ে মানুষ খুব একটি বিপর্যস্ত অবস্থায় আছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য একটি সমন্বিত এবং অংশীদারিত্বমূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে যে সমস্ত কর্মসূচি গৃহীত হয়েছে সে সম্পর্কিত একটি প্রতিবেদন। শব্দ দূষণ একটি আতঙ্কিত নাম। দৈনন্দিন জীবনের অন্যতম পরিবেশ সমস্যা। এ সমস্যা শুধুমাত্র বাংলাদেশেরই নয়, বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশেরও কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই শব্দ দূষণের শিকার হই। বাংলাদেশ জনবহুল দেশ। এদেশে শব্দ দূষণের প্রভাব খুব বেশি। অথচ শব্দ দূষণ সম্পর্কে আমরা বেশিরভাগই উদাসীন। এমনকি শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সচেতনতা এবং যথাযথ ব্যবস্থাপনার অভাব রয়েছে। ফলে শব্দ দূষণ আমাদের জনস্বাস্থ্যে খুব বেশি মাত্রায় প্রভাব ফেলছে। অথচ উন্নত বিশ্ব শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কাজ করছে। ফলপ্রসূ কার্যক্রমের মাধ্যমে মানুষের দুর্দশা লাঘবে সক্ষম হয়েছে। ইতোমধ্যে কোনো দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার জন্য আইন প্রণীত হয়েছে। উন্নত বিশ্বের দেশসমূহে অযথা হর্ন বাজানো একটি বড় ধরনের অপরাধ। এসব দেশের গাড়ির চালকরা সমস্যায় পড়লে কিংবা বিপদে পড়লে হর্ন বাজিয়ে থাকেন, আর হর্নের আওয়াজ শুনে সেখানে অবস্থানরত পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসেন। পার্শ্ববর্তী দেশ ভারতে শব্দ দূষণের অবস্থা আমাদের মতো ভয়াবহ হলেও তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে অনেকটা এগিয়েছে। ভারতের কোনো শহরেই শব্দের মাত্রা ৪৫ ডেসিবেলের নিচে নেই। ফলে সেখানকার জনগণ শ্রবণ শক্তি হারানো থেকে শুরু করে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় পড়ছে। এজন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার শব্দ নিয়ন্ত্রণকারী আইন ২০০০ প্রণয়ন করে। এই আইনে শিল্প এলাকায় ৭৫ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় ৬৫ ডেসিবেল ও আবাসিক এলাকায় ৫৫ ডেসিবেল এবং স্কুল, কলেজ, হাসপাতাল ও আদালত প্রাঙ্গণের ১০০ মিটারের মধ্যবর্তী জায়গাকে নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪৫ ডেসিবেল। এই আইন প্রয়োগের জন্য স্থানীয় আদালতকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে কোনো ব্যক্তি বা সংগঠন এই আইন অমান্য করলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাকে আটক করা হচ্ছে। যদি স্থানীয় প্রশাসন শব্দ নিয়ন্ত্রণকারী আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে যে কোনো নাগরিক ৬০ দিনের মধ্যে এর বিরুদ্ধে আদালতে অভিযোগ জানাতে পারে এবং সাথে সাথে আদালত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে।
এজন্য পৃথিবীর বিভিন্ন দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে কী ধরনের কাজ হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাহায্য করছে এবং সরকার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছে তা আমাদেরকে জানতে হবে। সেই সাথে আমাদের দেশে শব্দদূষণের কারণ অনুসন্ধান, মানব স্বাস্থ্যের ওপর এর প্রভাব এবং তা নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ নিতে হবে। এসব বিষয় সর্বস্তরের জনগণকে অবহিত করার মাধ্যমে জনসচেতনতাও বাড়াতে হবে। তবেই শব্দদূষণ কমবে। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাব। আমাদের জীবন হবে সুন্দর। শব্দ দূষণে কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক দুই সাইডে কিন্তু আমাদের হ্যাম্পার হচ্ছে। আমরা জামে পড়ে আছি অথবা কোনো সিগন্যালে আছি, আমরা জানি যে আমাদের গাড়ি সামনে যাবে না, তারপরে আমরা কিন্তু বিনা কারণে আমরা কিন্তু হর্ন বাজাতে থাকি। ব্যক্তিগতভাবে আমাদের ক্ষতি হচ্ছে, ব্যক্তিগতভাবে ক্ষতি হলে আমাদের একটা সামাজিক প্রবলেম, এটা রাষ্ট্রীয় সমস্যা। এর জন্য আমাদেরকে সবাইকে আগে সচেতন হতে হবে, জানতে হবে এই বিষয়টা সম্পর্কে। কারণে এবং অকারণে কিন্তু আমরা হর্ন বাজাই। একটা গাড়ি আটকে রয়েছে, পেছনের গাড়িটা হর্ন বাজালে ওই গাড়িটা সরবে না, জেনেও কিন্তু আমরা হর্ন বাজাই। চিন্তা করতে হবে যে আমি ছাড়াও আমার পাশে একজন মানুষ রয়েছেন এবং আমার দায়িত্ব হচ্ছে তার সুবিধা অসুবিধা দেখা, একজন মানুষ হলেও। এই বোধ যদি মানুষের ভেতরে থাকে, যদি মানুষের সচেতন থাকে মানুষ, তাহলে আমাদের এই সমাজ, এই দেশ আরও অনেক সুন্দর হতে পারে। শব্দ দূষণ বিষয়ে আমি যে 100% সচেতন সেটা আমি দাবি করতে পারি না, কিন্তু অধিকাংশ সময় সচেতন থাকি। আমি নিজেকে বলি সচেতন থাকো, আমি অন্যকেও বলি দয়া করে সচেতন থাকুন। এতক্ষণ আমরা দেখলাম শব্দ দূষণ নিয়ে কিছু সাক্ষাৎকার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পৃথিবীর বিভিন্ন দেশে কি কি কার্যক্রম গৃহীত হয়েছে, কি কি কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর ABM বদরুজ্জামান। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক। তিনি শব্দ দূষণের মতন একটি বিষয় নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন এবং জরিপ করেছেন। স্যার, এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ অন্যান্য দেশের অবস্থাটা কী স্যার? যত ধরনের উন্নয়ন কার্যক্রম আছে তার সাথে সাথে শব্দ দূষণটা একটা খুব ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন উন্নত দেশে শব্দ দূষণকে কয়েকটা ভাগে ভাগ করে নেয়। একটা হলো যদি কনস্ট্রাকশন ডেভেলপমেন্টের, যেটা ফিক্সড কোনো জায়গা থেকে শব্দ হচ্ছে যন্ত্রপাতি থেকে। কিছু আছে ভেহিকুলার মুভমেন্ট বা যানবাহনের শব্দ, কিছু আছে আপনার এন্টারটেইনমেন্ট বা প্রোগ্রামে এইসব কারণে শব্দ, আর এমনিতেই আপনার পরিবেশের নিজস্ব একটা শব্দ, পাখালি, মানুষের কথা বলা, এটার একটা অ্যাম্বিয়েন্ট নয়েজেস। সো এই যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে তারা এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বা মিটিগেশন, কমানো, নিয়ন্ত্রণ করাটা সবসময় সম্ভব হয় না, কিন্তু কমানোর জন্য চেষ্টা নিয়েছে বিভিন্ন উন্নত দেশগুলো। আমাদের দেশেও কিন্তু এই আইন করা হয়েছে, কিন্তু আইন করার সাথে সাথে আইনটাকে ইমপ্লিমেন্ট করতে হলে মানুষ, জনগণকে এর সম্বন্ধে জানতে হবে যে এটার ক্ষতিকর দিকগুলো কী এবং আসলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, আমেরিকাতে 1970-এ শুরু করে, সেটা 1974 সনে এটাকে প্রমালগেট করা হয়। এটা সারা ইউএসএতে একটাই আইন ছিল। পরে 1978 সনের দিকে ওরা দেখলো যে আসলে এক এক জায়গায় এক এক ধরনের প্রবলেমস। সেই কারণে যখন তারা ডিসাইড করে যে আসলে প্রত্যেকটা স্টেট এবং কাউন্টি তাদের উপর ছেড়ে দেয় যে তোমাদেরটা তোমরা কন্ট্রোল করো। আমরা যদি বলি যুক্তরাষ্ট্রে আইনটা কেমন আছে, তাহলে বলতে হবে এক এক জায়গায় এক এক রকম, এক এক স্টেটে। তবে একটা জিনিস খুব কমন, তারা ভাগ করে নিয়েছে যে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যদি হয় তাহলে কি হবে, কখন সেটা চলতে পারবে। যেমন আপনার যদি ফিক্সড কনস্ট্রাকশনের কাজ, তাহলে ওদের বলে দেওয়া আছে দিনের বেলা কনস্ট্রাকশন কাজ করবে, রাতের বেলা করতে পারবে না। আবার মনে করেন এই ভেহিকলস যেগুলো আছে, যেগুলো ট্রান্সপোর্ট মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কাভার্ড ভ্যানস অ্যান্ড ট্রাকস, ওগুলো আপনার ডেলিভারি ভেহিকল কখন চলতে পারবে। আমাদের দেশে কিন্তু লক্ষ্য করেছি রাতের বেলায় উন্নয়ন কার্যক্রম, বিল্ডিং নির্মাণের স্থাপত্য কাজ হয়, ক্র্যাশারের কাজ হচ্ছে, এটি কি আইনের আওতায় আনা উচিত না? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই কারণেই বলছিলাম যে আসলে আইনটা কিভাবে
করা হয়েছে সেটা বিদেশে, সেটা দেখে আমরা ওখান থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে। ওরা যেটা বলছে যে ওদের কথা হলো যে রাতের বেলা কোনো ডেলিভারি দেওয়া যাবে না। আমাদের দেখেন দুটো কন্ট্রাডিকশন আছে, আমাদের কিন্তু ট্রাক দিনের বেলা চলতে দেওয়া হয় না। তাহলে মালামালগুলো আমার এই গুলশান হোক, বাড়িধারা হোক, ধানমন্ডি হোক, যেসব জায়গাতে ডেলিভারি যাবে সে তো রাত ছাড়া যেতে পারবে না, গিয়ে ওখানে ইট নামাচ্ছে, পাথর নামাচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই ট্রাক চলাচল, যানবাহন চলাচল আইনের সাথে এই শব্দ দূষণ আইনটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখানে আমাদের আসলে একটা কনসার্টেড, একটা সমন্বিত, যে শব্দটা আপনি প্রথমেই ব্যবহার করছেন, একটা সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচি। একইভাবে যদি আমরা দেখি যে হিথ্রো এয়ারপোর্টের একটা রানওয়ে নতুন নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল, এবং এই রানওয়েটা যেখানে গিয়ে শেষ হতো তার আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া, মানে মানুষ এত বিক্ষুব্ধ হয়ে ওঠে যে তারা সবাই ওখানে এটার প্রতিবাদে তারা অবস্থান ধর্মঘট করে। ওনারা কিন্তু তারপরে একসাথে বসে এই রানওয়েটাকে অন্যদিকে শিফট করে অন্য জায়গায় করার চেষ্টা করেছেন। আমাদেরও কিন্তু এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যখন হবে তখন কিছুটা এই ধরনের মানুষের সাথে যে বললেন অংশীদারিত্বমূলক অ্যাপ্রোচ আমাদেরও দরকার। যে জিনিসটা আমাদের একটু অসুবিধা হয়ে গেছে যে ওদের বিদেশে কিন্তু জোন ভাগ করা আছে, যে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল জোন, এটা রেসিডেন্সিয়াল জোন, এটা কমার্শিয়াল জোন। আমাদের দেশে এটা সাইলেন্ট জোন, এক্স্যাক্টলি এটা সাইলেন্ট জোন। হসপিটালস, স্কুলস, আমাদের এখানে কিন্তু এভাবে ভাগ করা নেই। গুলশান, বনানী, এই ধানমন্ডি, এইসব এলাকায় একই সাথে এখানে কমার্শিয়াল, একই সাথে ইনস্টিটিউশনাল, একই সাথে রেসিডেন্সিয়াল। এখানে আপনি কোন গাইডলাইন্সটা ফলো করবেন? যদি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে, পরিবেশ অধিদপ্তরকে গিয়ে কাউকে ফাইন করতে হয়, কাউকে অ্যাওয়ার্ড করতে হয়, সে বলে ভাই আমি তো সকালবেলা ইন্ডাস্ট্রিয়াল, দুপুরবেলা কমার্শিয়াল, রাতের বেলা হলাম রেসিডেন্সিয়াল। একই অঙ্গে এত রূপ, একই বিল্ডিংয়ের মধ্যে অনেক কিছু আছে। সো আমার মনে হয় প্রথমে এই যে দেখেন এখানে গিয়ে রাজুকের সাথে তাহলে এই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের একটা সমন্বিত অ্যাপ্রোচ নিতে হবে। তো এই জিনিসগুলো আমাদের প্রথমেই নজর দিতে হবে। আরেকটা জিনিস দেখেন, এখন আমাদের বিভিন্ন জায়গায় ফ্লাইওভার হচ্ছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে, মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গেছে, মেট্রো রেল হবে। এই জিনিসগুলো তো সবই আমার বাড়ি ঘরের মাঝখান দিয়ে যাচ্ছে। তাহলে আশেপাশের মানুষ যারা বাড়ি, তারা অনেকদিন আগে থেকেই তো এই ঘর বাড়ি করে আছেন, তাদের মাঝখান দিয়ে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাই স্পিডে রাতের বেলা গাড়ি চলবে, গাড়ির শব্দটা, এই যে ভেহিকুলার এই নয়েজ, সেটা কীভাবে প্রোটেক্ট করবেন? তাহলে এই জিনিসটা তাহলে আমরা বিদেশের দিকে তাকাই, তারা কি করেছে? তারা সাধারণত হাইওয়েগুলোকে শহরের বাইরে দিয়ে নিয়ে গেছে। শহরের মাঝখান দিয়ে কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এই ধরনের ফ্লাইওভার খুব একটা নেই বললেই চলে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে যদি থাকে, বা ইভেন রেসিডেন্সিয়াল এরিয়ার পাশ দিয়ে হাইওয়ে যায়, তাহলে সাউন্ড ব্যারিয়ার দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু যারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবেন বা এখানে হাইওয়ে করবে, ট্রাফিক মুভমেন্টটা করাবেন, তাদের দিক থেকে কিন্তু প্রপোজালটা আসা উচিত ডিজাইনারদের পক্ষ থেকে, যে আমরা এই শব্দ দূষণের জন্য এই ব্যবস্থাগুলো সাজেস্ট করছি, এবং এগুলো যেন ওই প্রজেক্টেরই অংশ হয়। তা না হলে এই দেখুন আপনি একটা ফ্লাইওভার হয়ে গেল, কিন্তু তেজগাঁও রেল ক্রসিংয়ের উপর দিয়ে একটা ফ্লাইওভার হলো, ওখানকার যে বাড়িঘরগুলো আছে তারা কিন্তু আর জানালা খুলতে পারছেন না। এখন কি করে, বাড়িগুলো হয়তো তাদেরকে ডাবল পেইন উইন্ডো দিতে হবে, ডাবল গ্লাস, এবং মাঝখানে একটা গ্যাপ রাখে, তখন বা কিছুটা অ্যাবজর্বেন্স হয়, শব্দটা কিছুটা শব্দ শোষিত হয়, যে এক্স্যাক্টলি নয়েজ অ্যাবজর্ব করানো হয়। অথবা অনেক ক্ষেত্রে আপনার আরও কিছু জিনিস যেগুলো আমরা খেয়াল করি, আমার মনে হয় স্যার শব্দ শোষিত করার পদক্ষেপগুলো এখন এটা ব্যাপকভাবে নিতেই হবে, আবিষ্কার করা উচিত, গ্রহণ করা উচিত, প্রয়োগ করা উচিত। এখন আমাদের এখানে অনেকগুলো আছে যে প্রয়োগ করাটা ইম্পর্টেন্ট, আমরা অনেকে জানি না অথবা এটা গ্রহণ করে নেই অসহায়ের মতো। আপনি যদি মনে করেন একটা বিল্ডিংয়ের আপনি পেছন দিকে আপনার অ্যাপার্টমেন্টটা, সামনের দিকে রাস্তার 3 দিকে হলো বাড়ি, যে ইলেকট্রিসিটি চলে গেল, সবগুলো জেনারেটর একসাথে চালু হয়, আপনার একজন হার্টের রোগীর ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ সিরিয়াস হার্ট অ্যাটাক বিকজ অফ দ্য নয়েজ। একটা উদাহরণ দিই, নাম না বলেই উদাহরণটা দিই। আমাদেরই একটা রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে একটা বিরাট বড় কমার্শিয়াল এন্টিটির হেড অফিস ছিল আমাদের কাছাকাছি। এখানে জেনারেটর যখন চালু হতো তখন এমন শব্দ শুরু হলো যে এটা তারা ঘুমাতে পারতেন না, এবং এটা যখন জেনারেটর শুরু হয় তখন শব্দের সাথে সাথে কিন্তু একটা জিনিস আমরা এখনও লক্ষ্য করছি, শব্দের সাথে সাথে একটা ভাইব্রেশন, নয়েজ অ্যান্ড ভাইব্রেশন, এই দুটো শব্দ ওতপ্রোতভাবে কম্পনাঙ্ক। এই যে শব্দগুলো, এর ফলে ওই এলাকার মানুষজন তখন বিরক্ত হয়ে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কাছে কমপ্লেন করার পর তারা ওই প্রতিষ্ঠান যাদের কাছ থেকে এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছিল তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে সতর্ক করেন। আমাদের পুরো কৌশল বিভাগে বুয়েটে আমাদের সাথে তারা তখন যোগাযোগ করলে আমরা এটা একটা ওই যে আপনি যেটা বলেন নয়েজ অ্যাবজর্বেন্স মিটিগেশন কমানোর জন্য
ডিজাইন চেঞ্জ করে, কিছু দেয়াল প্রোটেকশন দিয়ে, ফ্লো চেঞ্জ করে একটা পাথ, ডিফারেন্ট পাথে নিয়ে গিয়ে শব্দটা কমানোতে সফল হয়েছে। কিন্তু তার ফলে কিন্তু ওই প্রতিষ্ঠানের অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু প্রথমেই যদি এই পদক্ষেপটা নিয়ে এগিয়ে আসা যেত তাহলে এত টাকা খরচ হতো। যা জনগণকেও কিন্তু এগিয়ে আসতে হবে। এই যে শব্দ দূষণটা, তাদের যদি ভূমিকা সরাসরি না থাকে তাহলে এটা কখনো সাকসেসফুল হবে না। আমরা আলোচনার এই পর্যায়ে এটুকু বলতে পারি যে আমাদের দেশে কিন্তু এখন উন্নয়ন কাজ চলবে, ক্রমাগত বৃদ্ধি পাবে এবং স্কাইলাইন চেঞ্জ হবে, বিল্ডিং হবে, হাইরাইজ বিল্ডিং হবে। টোটাল আগামীতে যে দিনগুলোতে একটা স্থাপতিক বিন্যাস বড় হবে, সেইখানে শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মনে হয় একটু কঠোরভাবে উৎসমুখী কিছু কর্মসূচি নেওয়া উচিত। এ প্রসঙ্গে আপনার মতামত? এই যে ডেভেলপমেন্ট হবে, স্কাইলাইন চেঞ্জ হবে বলছেন, এটা কোথায় কিভাবে হবে, এটা যদি মাস্টার প্ল্যানটা থাকে তাহলে কিন্তু তাকে অবলম্বন করেই এই ডেভেলপমেন্টগুলো হতে পারে। তখন প্রত্যেকটা স্টেপেই এই ধরনের শব্দ দূষণ, বায়ু দূষণের পদক্ষেপগুলো সহজভাবে। আপনি যেভাবে বললেন, আমেরিকাতে বিভিন্ন স্টেটসের স্থানীয় উপযোগিতাকে ভিত্তি করে প্ল্যানিং করা হয়েছে, সেরকম আমাদের দেশেও কিন্তু জোনাল ওয়াইজ ভিত্তি করে শব্দের উৎসমুখ চিহ্নিত করে সেই অনুযায়ী কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। ল্যান্ড ইউজ প্যাটার্নটাকে বা জোনিং করে নিলেই এই সমস্যা অনেক সহজ আমরা ওভারকাম করতে পারবো বলে আমি আশা রাখি। আমরাও আশাবাদী। এতক্ষণ আমরা বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ABM বদরুজ্জামানের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনলাম, দিক নির্দেশনা শুনলাম। তিনি গবেষণা করেছেন আমেরিকার স্টেটস। তিনি অবহিত শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে। সেজন্য আজকে আমাদের আলোচ্য বিষয়টি ছিল বিভিন্ন দেশের শব্দ দূষণ কার্যক্রম নিয়ন্ত্রণের কর্মসূচি। আমাদের দেশে পরিবেশ অধিদপ্তর এখন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচি গ্রহণ করেছে। ব্যাপকভাবে এটার প্রচারণা চলছে যাতে আমরা অবহিত হতে পারি এই নীরব ঘাতকের হাত থেকে কিভাবে রক্ষা পেয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জীবনকে নান্দনিক করতে পারবো। যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে শব্দ দূষণকে, সাউন্ড পলিউশনকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরাও চাই আমাদের দেশেরও এগুলো গড়ে উঠুক। সচেতন হয়ে আসুন, আমরা অংশীদারিত্বমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা এই ঘাতকের হাত থেকে রক্ষা পেতে চাই, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নিরাপদ করতে চাই। আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে শত্রু পরিবেষ্টিত অবস্থাতেও মুক্তি পাওয়ার পথ রয়েছে। চলুন জেনে নেই বিভিন্ন দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে কিছু তথ্য। চলুন জেনে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের সহনীয় শব্দের মাত্রা নির্ধারণ করেছে ৪৫ ডেসিবল। ভারতের মুম্বাই শহরকে বিশ্বের ৩ নম্বর শব্দ দূষণযুক্ত শহর বলা হয়। উন্নত বিশ্বে অযথা হর্ন বাজানো একটি বড় অপরাধ। ব্যাংকক শহরে ১০ বছরের উপরে কর্মরত প্রায় সকল পুলিশ কর্মকর্তার মধ্যেই শ্রবণ শক্তির সমস্যা রয়েছে। আমাদের এবারের বিষয়টি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল সাধারণত কোন প্রতিষ্ঠানগুলোর সামনে হর্ন বাজানো নিষেধ। সঠিক উত্তরটি হল বি, স্কুল, কলেজ ও হাসপাতাল। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন নাফিজা মিম, ছাত্রী, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, মানুষের জন্য শব্দের সহনীয় মাত্রা কত? এ ৪৫ ডেসিবল, বি ১২০ ডেসিবল। সঠিক উত্তর জানিয়ে আগামীকাল রাত ১২টার মধ্যে আমাদের SMS করুন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPQ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠান করছি এই কারণে যে আমরা কিন্তু জানতামই না শব্দ দূষণ একটা ভয়াবহ সমস্যা। যত অবহিত হচ্ছি তত বেশি আতঙ্কিত হচ্ছি, শিহরিত হচ্ছি এবং ভাবছি আমরা এত শত্রু পরিবেষ্টিত, এর থেকে রক্ষা পেতেই হবে। তার জন্য প্রয়োজন সচেতন হওয়া, কেননা সুন্দর জীবন সবার কাছেই কাম্য।
শব্দ ছিল, শব্দ আছে, থাকবেও চিরদিন। শব্দ নিয়েই সুখের ভুবন হোক না ভাবনাহীন। এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়, অযথা হর্ন বাজাবো না গাড়ি চালনায়। শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ, নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণ রুখতে হবে এই তো অঙ্গীকার, নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার।